আমি ক্লাস শুরু করে দিচ্ছি। তো প্রথম যে চ্যাপ্টারের নাম চ্যাপ্টারের নাম কি? যোগাশ্রয় প্রোগ্রাম। একদম সম্পূর্ণ একটা নতুন একটা টার্ম, একদম সম্পূর্ণ নতুন একটা কনসেপ্ট। সো একটু মনোযোগ সহকারে থিওরির কথাবার্তাগুলো একটু শোনা লাগবে। এই চ্যাপ্টারটা পুরো ম্যাথের 2টা পেপারের মধ্যে সবচেয়ে সহজ চ্যাপ্টার। এই চ্যাপ্টার নাম্বার তোলা খুব সহজ। এই চ্যাপ্টার মাত্র 6-7টা অঙ্ক করলে পুরো চ্যাপ্টার শেষ হয়ে যায়, তাই একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনতে হবে। প্রথমত, যোগাশ্রয় প্রোগ্রাম কি? আচ্ছা, আমার স্ক্রিনে এখানে একটা মানুষ দেখা যাচ্ছে, তাই না? একটা মানুষ দেখা যাচ্ছে, ধরলাম মানুষটার নাম জুনায়েদ। জুনায়েদ একদিন বাজারে গেল। সে বাজারে গিয়ে দেখলো তার পকেটে 100 টাকা আছে। সে কিছু কলম এবং পেন্সিল কিনবে। সে দেখলো বাজারে কলমের দাম 12 টাকা ও পেন্সিলের দাম 8 টাকা। সে অনেক হিসাব করে চিন্তা করলো যে তার অন্তত একটি কলম কিনতে হবে এবং সে 8টার বেশি পেন্সিল কিনবে না। আচ্ছা, আবার একটু বলি। জুনায়েদের একটা টাকা আছে, কত? 100 টাকা আছে। সেই 100 টাকা ব্যবহার করে সে কি করবে? কিছু কলম কিনবে, কিছু পেন্সিল কিনবে, তাই না? সে একটার বেশি কলম কিনবে না, সরি, অন্তত একটা কলম কিনবে আর 8টার বেশি পেন্সিল কিনবে না। আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? তার একটা সীমাবদ্ধতা আছে, সে 100 টাকার বেশি খরচ করতে পারবে না। তার কিছু শর্ত আছে যে সে অন্তত একটা কলম তাকে কিনতে হবে এবং তার 8টার বেশি পেন্সিল কেনার দরকার নেই। আচ্ছা, তার এখানে কি করতে হবে? একটা সিদ্ধান্তে আসতে হবে সে কতগুলো কলম কিনবে কিংবা কতগুলো পেন্সিল কিনবে এবং তার উদ্দেশ্য কি। সে 100 টাকা ব্যবহার করে সর্বাধিক সংখ্যক কয়টা জিনিস কিনতে পারবে, তার মানে এই 100 টাকা ব্যবহার করে সে সর্বোচ্চ কয়টা কলম এবং পেন্সিল কিনতে পারবে। আচ্ছা, তাহলে এখানে আবার একটু বলি। মোট 3টা জিনিসের সাথে আমরা পরিচিত হয়েছি। একটা কি? তার একটা বাজেট আছে। সেই বাজেটের দ্বারা তার ইচ্ছাটা কিছুটা রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সে 12টাকার কলম এবং 8 টাকার পেন্সিল কিছু সংখ্যকের বেশি কিনতে পারবে না এবং তার একটা সিদ্ধান্তে আসতে হবে সে কয়টা কলম কিনবে, কয়টা পেন্সিল কিনবে এবং তার একটা উদ্দেশ্য আছে কি, সে সর্বাধিক কতগুলা কলম পেন্সিল একসাথে ক্রয় করতে পারবে। আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। এখানে একটা মেয়ে দেখা যাচ্ছে, মেয়েটার নাম ধরলাম সুস্মিতা, শিউতি। তো শিউতির দৈনিক প্রোটিন ও ফ্যাট চাহিদা যথাক্রমে 36 গ্রাম ও 48 গ্রাম। তার বাসায় 2টা খাবার আছে, একটা হচ্ছে স্যুপ আর একটা হচ্ছে আপেল। তো এরকম একটা বিশ্লেষণ দেওয়া হলো। বিশ্লেষণটা সঠিক না, কিছুটা আনুমানিক বিশ্লেষণ। 1 বাটি স্যুপে আছে 20 গ্রাম প্রোটিন এবং 10 গ্রাম ফ্যাট। 1 বাটি স্যুপের দাম 20 টাকা। আচ্ছা, একটি আপেলে আছে 12 গ্রাম প্রোটিন এবং 30 গ্রাম ফ্যাট। একটি আপেলের দাম 30 টাকা। আচ্ছা, তাহলে এখানে কি হয়েছে? শিউতির একটা ন্যূনতম চাহিদা আছে, এটা কি? তাকে অন্তত 36 গ্রাম প্রোটিন এবং 48 গ্রাম ফ্যাট খেতে হবে তাকে সুস্থ থাকার জন্য। এটা কি? তার উপর অর্পিত একটা শর্ত। তার কাছে 2টা খাবার আছে, স্যুপ এবং আপেল। এইখানে কতটুক করে প্রোটিন এবং ফ্যাট আছে আমার দেয়া আছে এবং প্রতিটার ইউনিট প্রাইস দেওয়া আছে। এখন আমার প্রশ্ন, সবচেয়ে কম খরচে কিভাবে শিউতি তার দৈনিক চাহিদা মিটাবে? আচ্ছা, প্রথম চিত্র এবং দ্বিতীয় চিত্র বা প্রথম উদাহরণ এবং দ্বিতীয় উদাহরণ দুটাতে একটা কমন মিল আছে। সেখানে কি? দুজনেরই কিছু শর্ত আছে। তাদের কোনো একটা অবজেক্টিভ ফিল আপ করতে হবে এবং তাকে একটা ডিসিশন নিতে হবে সে কি পরিমাণ ক্রয় করবে বা সে কি পরিমাণ কোনো একটা জিনিস খাবে। আশা করি এই 2টা উদাহরণ বোঝা গেছে। তো এই 2টা উদাহরণের উত্তর বের করার একটা সহজ পদ্ধতির নাম হচ্ছে যোগাশ্রয় প্রোগ্রাম। আমরা যদি একটু সংজ্ঞাতে দেখি, একদম বইয়ে যেটা আছে, সর্বনিম্ন বিনিয়োগের বিনিময়ে সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা অর্জনের লক্ষ্যে কোনো পরিকল্পনাকে উদ্দেশ্য, ফাংশন, সিদ্ধান্ত চলক ও শর্ত বা সীমাবদ্ধতা, এই 3 তথ্যকে ব্যবহার করে গাণিতিক মডেলে রূপদান করলে যে গাণিতিক সমস্যা পাওয়া যায় তাকে যোগাশ্রয় প্রোগ্রাম বলা হয়। অনেক বড় সংজ্ঞা, সংজ্ঞাটা দেখে কিছুটা ভয় লাগার কথা। আচ্ছা, আমি সংজ্ঞাটা একটু ভেঙে ভেঙে বলি। সর্বনিম্ন বিনিয়োগ মানে কি? আমি সবচেয়ে কম পরিমাণ সম্পদ ব্যয় করে
সম্ভাব্য সর্বোচ্চ মুনাফা মানে সর্বোচ্চ কতখানি লাভ করতে পারবো, এবং এই লাভ করার জন্য আমার পুরো পরিকল্পনাটাকে 3টা ভাগে ভাগ করতে হবে। কি কি? উদ্দেশ্য ফাংশন, সিদ্ধান্ত চলক, শর্ত বা সীমাবদ্ধতা, এই 3টা জিনিসে ভাগ করতে হবে। এই 3টা জিনিস কি? উদ্দেশ্য ফাংশন, আবার একটু চিন্তা করি, মিস্টার জোনায়েদ কি করেছিল? দোকানে গিয়েছিল, দোকানে গিয়ে তার উদ্দেশ্য কি ছিল? তার 100 টাকা ব্যবহার করে সে সর্বোচ্চ কয়টা কলম পেন্সিল কিনতে পারবে, তাই না? এটা হচ্ছে মিস্টার জোনায়েদের উদ্দেশ্য ফাংশন। তাকে একটা সিদ্ধান্তে আসতে হয়েছিল যে সে কয়টা কলম কিনবে, কয়টা পেন্সিল কিনবে, যেন সে তার টাকা সর্বোচ্চ ব্যবহার করতে পারে। এই যে সে কয়টা কিনবে, এটা হচ্ছে আমার সিদ্ধান্ত চলক। আচ্ছা, এবং তার শর্ত বা সীমাবদ্ধতা কি ছিল? যে সে 100 টাকার উপরে খরচ করতে পারবে না। আরেকটা কি ছিল? যে সে 8টার বেশি পেন্সিল কিনবে না এবং অন্তত একটা কলম কিনবে। আচ্ছা, এই উদ্দেশ্য ফাংশন, সিদ্ধান্ত চলক, শর্ত এবং সীমাবদ্ধতার সংজ্ঞাগুলো এখানে দিয়ে দিয়েছি। সংজ্ঞাগুলো অলরেডি আমি তোমাদেরকে মোটামুটি বলেছি। তবে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, উদ্দেশ্য ফাংশন এবং শর্ত ও সীমাবদ্ধতা এই দুই ক্ষেত্রে আমার চলকের সাথে ফাংশনের যেই বা শর্তের যে ইকুয়েশনগুলো হবে সেগুলা একমাত্রিক হতে হবে। একমাত্রিক কি? এক্স এবং ওয়াই এর ঘাড়ে তো পাওয়ার বসে, তাই না? এই পাওয়ার 1-এর অধিক হতে পারবে না, মানে 2, 3, 4, 5 এগুলো হতে পারবে না, সর্বোচ্চ 1 হতে পারবে। ঠিক আছে, আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। কারো কোনো যদি প্রশ্ন থাকে আপনার প্রশ্ন কমেন্ট সেকশনে করতে পারেন নির্দ্বিধায়, কোনো সমস্যা নেই। আচ্ছা আচ্ছা, যোগাশ্রয়ী প্রোগ্রামের ব্যবহার, আশা করি এখনই কিছুটা ব্যবহার বিষয়ে জানতে পেরেছেন। সংজ্ঞা থেকে বা প্রথম 2টা উদাহরণ থেকে কি ব্যবহার। আমি আমার অল্প কিছু টাকা পয়সা আছে, সেগুলো ব্যবহার করে আমি সবচেয়ে বেশি লাভ কিভাবে করতে পারবো, তাই না? এখন এই যোগাশ্রয়ী প্রোগ্রামটা মোটামুটি 3-4টা জায়গায় ব্যবহার করা যায়। এখানে বইয়ে 5টা দেওয়া আছে, এই 5টার ক্ষেত্রে ব্যবহার করা যায়। আমি প্রতিটার ক্ষেত্রে উদাহরণ দিব, ম্যাথ করানোর সময় আমি প্রতিটার ক্ষেত্রে উদাহরণ দিব। আচ্ছা, এখন যোগাশ্রয়ী প্রোগ্রামের সুবিধা কি? প্রথম সুবিধা, একদম বইয়ের লাইন, সীমিত অর্থ, কাঁচামাল, জনবল এবং যন্ত্র দক্ষতা ব্যবহার, সঠিক ব্যবহার ও কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন। এই পৃথিবীতে আমার যতই সম্পদ বলো না কেন, যতই অর্থই বলো না কেন, তার কিন্তু একটা সীমা আছে। তুমি ওই সীমা অতিক্রম করে স্পেন্ড করা সম্ভব না। তো আমার এই যে সীমিত অর্থ বা সীমিত সম্পদ, সেটার সঠিক ব্যবহার করে আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে সাহায্য করে যোগাশ্রয়ী প্রোগ্রাম। বিভিন্ন তথ্য ও উপাত্তের ভিত্তিতে ভবিষ্যতের জন্য আমার প্ল্যান করতে সাহায্য করে। উৎপাদন ক্ষেত্রে বা ধরো তোমার উৎপাদনের ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা থাকতে পারে, সেইটার বিষয়ে তোমার জ্ঞান দিবে, পূর্ববর্তী জ্ঞান দিতে সাহায্য করবে, অনাকাঙ্ক্ষিত প্রতিবন্ধকতা চিহ্নিত করবে এবং তোমার পরিকল্পনাকে বিভিন্নভাবে টেকসই এবং বেগবান করতে সাহায্য করবে যোগাশ্রয়ী প্রোগ্রাম। আচ্ছা, এই যে পয়েন্টগুলা, এই পয়েন্টগুলা তোমরা ঠিক মতো পড়বা। পড়ার পিছনে একটা কারণ আছে। সৃজনশীলের যে প্রথম প্রশ্নটা, 2 মার্কের যে প্রশ্নটা থাকে, সেখানে মাঝে মধ্যে এরকম কোশ্চেন হয় যে যোগাশ্রয়ী প্রোগ্রামের 2টি বা 3টি সুবিধার কথা লেখো, যোগাশ্রয়ী প্রোগ্রাম কাকে বলে, যোগাশ্রয়ী প্রোগ্রামের ধাপগুলা উল্লেখ করো, এরকম প্রশ্ন 2 নম্বরে থাকতে পারে। তো তোমরা অবশ্যই অবশ্যই এই পয়েন্টগুলা পড়বা। এই স্লাইডটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিব, কমেন্ট থেকে তোমরা স্লাইডটা ডাউনলোড করে নিবা, ডাউনলোড করে স্লাইডের এই লাইনগুলা পড়বা বা খাতায় একটু টুকে রাখবা। আচ্ছা, কারো কোনো প্রশ্ন আছে? না, এখনো কারো কোনো প্রশ্ন নাই। আপনার প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে প্রশ্ন করবেন। আচ্ছা, যোগাশ্রয়ী প্রোগ্রাম গঠনের শর্তাবলী, এই যে এই একটা স্লাইড, এই স্লাইডটা অন্তত 4-5 বার পড়বেন। এটা পড়ার পেছনে কারণ আছে। বহুপদী বহু নির্বাচনী যে প্রশ্নগুলো হয়, ওইখানে কি করা হয়, এই যে এখানে যে 5টা-6টা পয়েন্ট দেওয়া আছে, এগুলোর মধ্যে 2টা দিয়ে দেয়, আরেকটা অন্য কিছু একটা পয়েন্ট দেয়, এরপর বলে যে উপরে কোনটি সঠিক, 1-2, 2-3, 1-3, 1-2-3, এরকম প্রশ্ন প্রায় বোর্ডে এসে থাকে।
তো আমি একটু এই 5টা শর্ত বিষয় একটু বলি। সংজ্ঞা থেকে আপাতত আমরা একটা জিনিস বিষয়ে ক্লিয়ার হয়েছি যে আমার যোগাশ্রয় প্রোগ্রামের একটা নিশ্চয়ই একটা অবজেক্টিভ থাকতে হবে, একটা আমার অভীষ্ট ফাংশন থাকতে হবে, একটা লক্ষ্য থাকতে হবে। একদম প্রথম উদাহরণটার কথা চিন্তা করি। জোনায়েদের একটা লক্ষ্য ছিল 100 টাকার মধ্যে আমার পেন্সিল এবং কলম কিনতে হবে। আমি সর্বোচ্চ কয়টা কিনতে পারবো? 2টা মিলে, তাই না? এই অভীষ্ট ফাংশন অবশ্যই থাকতে হবে এবং অভীষ্ট ফাংশনের সাথে সিদ্ধান্ত চলকের রৈখিক ফাংশন রূপে প্রকাশযোগ্য হতে হবে। তার মানে কি? একঘাতিক হতে হবে। এক্স এবং ওয়াই এর ঘাড়ে একের বেশি পাওয়ার থাকতে পারবে না। আচ্ছা, এরপর হচ্ছে উৎপাদন বিকল্প কার্যক্রম থাকতে হবে যাতে সুবিধাজনক কার্যক্রম বেছে নেওয়া যায়। আচ্ছা, এখন দ্বিতীয় উদাহরণটার কথা চিন্তা করি। শিউতির বাসায় 2 ধরনের খাবার ছিল, একটা ছিল স্যুপ, একটা ছিল আপেল। ধরো ওর বাসায় আপেল শেষ হয়ে গেল, তখন কি ওর স্যুপ বাদে অন্য কিছু খেয়ে তার ওই চাহিদা মেটাতে পারবে? পারবে না। তখন ওইটার যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্তে আসবে না। যোগাশ্রয়ী প্রোগ্রামের শর্তে আসতে হলে অবশ্যই একাধিক কার্যক্রম থাকতে হবে। একাধিক বলতে বিকল্প কার্যক্রম থাকতে হবে। অর্থাৎ সে স্যুপ খেতে পারে, আপেল খেতে পারে, বা স্যুপ এবং আপেল দুটেই কিছু করে খেতে পারে তার চাহিদা মেটানোর জন্য। আচ্ছা, তৃতীয় পয়েন্ট, সিদ্ধান্ত চলকের সাথে একে অপরের সম্পর্ক যুক্ত হবে এবং অঋণাত্মক হতে হবে। আচ্ছা, প্রথমত অঋণাত্মক বলতে কি? শূন্য বা ধনাত্মক হতে হবে। জোনায়েদ বলল যে আমি -5টা কলম কিনবো। এটা কি সম্ভব? সম্ভব না। আমার যোগাশ্রয়ী প্রোগ্রামের যে সিদ্ধান্ত চলকগুলা থাকবে, যে আমি কয়টা কিনবো, এই জিনিসটা সবসময় ধনাত্মক হতে হবে। এবং পরস্পর সিদ্ধান্ত চলকগুলো পরস্পর সম্পর্কযুক্ত হতে হবে। পরস্পর সম্পর্কযুক্ত কিভাবে? জোনায়েদ যদি বেশি পরিমাণ কলম কিনে, ও কি বেশি পরিমাণ পেন্সিল কিনতে পারবে তার লিমিটেড বাজেটে? অবশ্যই না। সে যদি পেন্সিল বেশি কিনে, তাহলে সে কলম বেশি কিনতে পারবে? অবশ্যই না। তাহলে পরস্পর একের সাথে আরেকজনের সম্পর্ক থাকতে হবে। আচ্ছা, সম্পদ বা উৎসের সীমাবদ্ধতা থাকতে হবে অবশ্যই। যদি জোনায়েদের বাজেট হয় ইনফিনিট, সে ইচ্ছা মতো কিনতে পারবে, তখন ওইটা যোগাশ্রয় প্রোগ্রাম দিয়ে সলভ করা যাবে না। এবং সীমাবদ্ধতা ও শর্তগুলো রৈখিক সমীকরণ বা অসমতা আকারে প্রকাশযোগ্য হবে। অসমতা আকারে কিভাবে প্রকাশ করতে পারবো? ওই যে জোনায়েদ ধরো এক্স পরিমাণ কলম কিনবে, এক একটা কলমের দাম 12 টাকা ছিল, তাহলে এক্সটা কলম কিনলে তার কত টাকা খরচ হবে? 12x। পেন্সিলের দাম বলছিলাম 8 টাকা, ধরো পেন্সিল কিনছে ওয়াইটা, তাহলে কত টাকা খরচ হইল? 8y। তাহলে তার মোট কত টাকা খরচ হবে? 12x প্লাস 8y। এই মানটা কি হতে হবে? 100 সমান বা কম হতে হবে। তাহলে এই যে আমার রৈখিক সমীকরণ এবং অসমতা, এইভাবে আমার সীমাবদ্ধতা বা শর্তগুলো প্রকাশ করতে হবে। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার আছে। কমেন্ট সেকশনে এখনো কোনো কমেন্ট বা কোশ্চেন নাই, সো আমি সামনে আগায় গেলাম। আচ্ছা, এখন যোগাশ্রয়ী প্রোগ্রাম কিভাবে সমাধান করব? আমার স্টেপ কয়টা? 3টা। কয়টা স্টেপ? 3টা। অবশ্যই এই জিনিসটা মনে রাখতে হবে, আমাকে কয়টা কাজ করতে হবে? 3টা কাজ করতে হবে। আমরা কিভাবে সলভ করব? লেখচিত্রে দ্বিমাত্রিক লেখচিত্র। দ্বিমাত্রিক মানে কি? আমার সিদ্ধান্ত চলক এখানে হবে 2টা, এক্স এবং ওয়াই। একাধিক সিদ্ধান্ত চলকের জন্য যোগাশ্রয়ী প্রোগ্রাম আমরা ইন্টারমিডিয়েট লেভেলে শিখবো না, ওইটা আমরা হায়ার লেভেলে শিখবো। আচ্ছা, আমার লেখচিত্রে আমি কি করব? যে অসমতা বা শর্তগুলো আছে সেগুলো আগে অঙ্কন করব। এরপর ওগুলো অঙ্কন করে আমি সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করব। দেখি আবার একটু বলি। প্রথমে অসমতার সমীকরণগুলো ছক কাগজে লেখচিত্র অঙ্কন করে অসমতার সম্ভাব্য সমাধান এলাকা চিহ্নিত করব। এই যে আবার একটা নতুন টার্ম চলে আসছে, সম্ভাব্য সমাধান এলাকা। এইটা আবার কি? সম্ভাব্য সমাধান এলাকা। আচ্ছা, এই টার্মটা ভালো করে একটু মাথায় রাখো, আমি একটু পরে এই টার্মটা এক্সপ্লেন করব। কোন টার্মটা মাথায় রাখতে হবে? সম্ভাব্য সমাধান এলাকা। এই টার্মটা একটু মাথায় রাখো, একটু পরে আমি এই টার্মটা এক্সপ্লেন করব। দ্বিতীয় হচ্ছে সম্ভাব্য সমাধান এলাকার কৌণিক বিন্দুগুলো আমাকে নির্ণয় করতে হবে। আচ্ছা, 3 নাম্বার হচ্ছে যে কৌণিক বিন্দুগুলো বের করব, সেখানকার এক্স এবং ওয়াই এর মানগুলো আমি
উদ্দেশ্য ফাংশনে বসাবো, এরপর আমি সেই হিসাবে সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করে যোগাশ্রী প্রোগ্রামের সমাধান নির্ণয় করব। ঠিক আছে, 3টা স্টেপ আছে। 3টা স্টেপ হয়তোবা এখন অনেকেরই বুঝো নাই, কিন্তু আমি যখন অঙ্ক করা শুরু করব তখন আমি আবার এই স্টেপগুলো একটা একটা করে লিখবো এবং অঙ্কগুলো সলভ করব। ঠিক আছে, তোমরা একটু স্টেপগুলো 2বার পড়ো, কারণ একটু পরে আমার প্রয়োজন হবে স্টেপগুলো। একটু পড়ো, পড়ার জন্য একটু টাইম দিলাম। আচ্ছা, এখন আমরা একটু নেক্সট স্লাইডে যাই। ফিরে দেখা, ফিরে দেখাতে আমরা এখানে আগে শিখবো। আমি জানি আমি যদি এখন তোমাদেরকে একটা অসমতার সমীকরণ দিয়ে তোমাদের গ্রাফ পেপার দিয়ে যদি বলি হ্যাঁ এটার অসমতার সমীকরণ আঁকো, তোমরা কেউ পারবা না। এটা 9-10-এ পড়ছো, কেউ না কয়েকজন হয়তো পারবা, কিন্তু মেজরিটি পারবা না। ইনফ্যাক্ট আমি যখন ইন্টারে প্রথম উঠলাম আমাকেও যদি বলা হয়তো যে অসমতা আঁকো, তো আমি নিজেও পারতাম না। কারণ কি, আমি ওইটা কম বেশি মুখস্থ করে আসছিলাম 9-10। আমি 9-10-এ খুব কম বুঝছিলাম বিষয়টা, এবং আমার 6 বছরের টিচিং এক্সপিরিয়েন্সে আমি এখন পর্যন্ত একটাও স্টুডেন্ট পাই নাই, সত্যি কথা, দুঃখজনক হলেও সত্য, যে সে অসমতার সমীকরণ প্রথম দিন ক্লাসে এসে নিজে নিজে আঁকতে পারছে। সবাই এটা 9-10-এ কোনো কারণে এটা মুখস্থ করে আসে, না হলে স্কিপ করে আসে। তো প্রথমত আমরা আগে দেখবো হচ্ছে সরলরেখার সমীকরণ কিভাবে গ্রাফ পেপারে আঁকতে হয়। আমরা একটা সরলরেখার সমীকরণ ধরি, x + 2y = 6। আচ্ছা, এখন আমরা 9-10-এ একটা সরলরেখার সমীকরণ কিভাবে গ্রাফ পেপার আঁকতাম, একটা ছক বানাইতাম, সেই ছকের উপরে x, নিচে y, এরপর x এর কয়েকটা মান ধরতাম, সেই অনুসারে y এর কিছু মান পেতাম, এরপর আমরা গ্রাফ পেপারে ওই বিন্দুগুলা বসাতাম, এরপর আমরা সরলরেখাটা আঁকতাম। তো এখন তো আমরা ইন্টারে উঠছি, আমরা সরলরেখা নামের একটা বিশাল বড় একটা চ্যাপ্টার ফার্স্ট পেপারে শেষ করে আসছি, তাই না? তো এখন তো আমরা এত লং কাট করলে হবে না, এখন আমাদের একটু শর্টকাটে শিখতে হবে। এখন কিভাবে শর্টকাট করা যায়, আমরা একটা সুন্দর একটা ফরম্যাট শিখছিলাম সরলরেখা চ্যাপ্টারে, x/a + y/b = 1। আচ্ছা, এই সমীকরণটার তাৎপর্য কি ছিল? x/a, এটা বলতে বোঝাচ্ছে x অক্ষের কর্তিত অংশ ছিল a পরিমাণ, y/b এই পার্টটার তাৎপর্য ছিল y অক্ষের কর্তিত অংশ হচ্ছে b, তাই না? আচ্ছা, ঠিক একইভাবে আমি এই সমীকরণটাকে উভয় পাশ থেকে, ডান পাশ থেকে 6 বাম পাশে নিয়ে আসলাম, এরপর এটা কাটাকাটি করলে আসে হচ্ছে x/6 + y/3 = 1। অর্থাৎ x/6 মানে কি, x অক্ষ থেকে 6 ঘর কাটবে, এবং y/3 মানে কি y অক্ষ থেকে 3 ঘর কাটবে। আমরা একটু দেখে নিই গ্রাফটা কেমন হবে। এই যে দেখো, এখানে x এর নিচে কত, 6। দেখো এখানে কয় ঘর গেছি, 1 2 3 4 5, এই যে 6। আচ্ছা, এখানে y এর নিচে কত, 3। তাহলে আমি এখানে যাব 1 ঘর 2 ঘর, এই যে 3 ঘর। এরপর আমি কি করবো, এই দুইটা বিন্দুকে সংযোগ করার জন্য একটা সরলরেখা আঁকবো। হয়ে গেল আমার x + 2y = 6 সমীকরণের সরলরেখা। আশা করি সবার এই গ্রাফটা ক্লিয়ার। সবাই একটু দেখো গ্রাফটা, না বুঝলে আমাকে জানাও। আশা করি এটুক সবার ক্লিয়ার। আচ্ছা, এখন আমি এই আগের সমীকরণটা ব্যবহার করে আমি একটা অসমতা আনি। কি করলাম, এখানে যে সমান সমান চিহ্ন ছিল সেটাকে আমি একটা লেস দেন চিহ্ন দিয়ে রিপ্লেস করে দিলাম। আচ্ছা, কি দাঁড়ালো তাহলে, আমার x + 2y < 6। এখন আমার এই অসমতার সমীকরণটার গ্রাফ আঁকতে হবে, লেখচিত্র আঁকতে হবে। তাহলে কি করতে পারি, কিছু সহজ বুদ্ধি। প্রথম হচ্ছে আমি সমীকরণটাকে আগে সরলরেখা হিসাবে বিবেচনা করব। আচ্ছা, সরলরেখা হিসাবে বিবেচনা করলে কি হবে,
এই যে আমার লেস দেন চিহ্নটা, সেটাকে আমি ইকুয়াল টু দিয়ে রিপ্লেস করব। এটা কি হয়ে গেল, এর আগের স্লাইডে যে সমীকরণটা ছিল সেই সমীকরণটা হয়ে গেল। তাহলে একটু আগে এটা আমরা সলভ করা শিখেছি, ওইটার গ্রাফ আঁকা শিখেছি। এই যে এখানে 6 আছে, তাই এখানে 6 ঘর, এখানে 3 ছিল, তাই এখানে 3 ঘর। আশা করি এটুকু ক্লিয়ার। ঠিক আছে, এখন একটা সরল রেখার উপর বা এই যে আমার এই সমীকরণটা x প্লাস 2y ইকুয়ালস টু 6, এই সমীকরণটা থেকে যে সরলরেখাটা পেলাম, এই সরলরেখার উপর অবস্থিত সব বিন্দু এই সমীকরণটাকে কি করবে, সিদ্ধ করবে। অবশ্যই সিদ্ধ করতে বাধ্য। এখন আমার এখানে কি আছে, লেস দেন চিহ্ন আছে। লেস দেন হলে কি হবে, আইদার আমার এই বাম পাশে নিচের দিকে হবে, না হলে ডান পাশে উপরের দিকে, যে কোনো এক পাশে সকল বিন্দু আমার সম্ভাব্য সমাধান এলাকায় থাকবে। ঠিক আছে, এখন আমি কি করব, আমি নিজের মতো একটা বিন্দু বিবেচনা করব, যে কোনো একটা বিন্দু বিবেচনা করব। দেখো, যে কোনো একটা বিন্দু নিব এবং বিন্দুটা 1 নং সমীকরণে আমরা বসিয়ে দেখব। আচ্ছা, আমি ধরি বিন্দুটা হচ্ছে 5-2। তাহলে 5-2 বিন্দু কোথায় আছে, 1 2 3 4 5, আর এই বরাবর 1 2, তাহলে এখানে আমার 5-2 বিন্দুটা অবস্থিত। ওকে, এখন 5-2 বিন্দুটা আমার যদি 1 নম্বর সমীকরণে বসাই, তাহলে কত পাবো, দেখো তো, 5 প্লাস 2 ইন্টু 2 কত হয়, 9। 9 কি 6-এর চেয়ে বড়? 9 6-এর চেয়ে বড় না। তার মানে কি এই 5-2 বিন্দুটা কি সম্ভাব্য সমাধান এলাকায় থাকতে পারবে? পারবে না। কারণ কি, আমার সমীকরণকে সিদ্ধ করছে না। যেহেতু এই পাশে কোনো কিছু, এই পাশে আছে বিন্দুটা, তার মানে এই পাশে কোনো কিছুই সে সিদ্ধ করবে না। তাহলে আমার সম্ভাব্য সমাধান এলাকা কোনটা হবে, সরলরেখার উল্টা পাশে, নিচের দিকে, বাম পাশে। আচ্ছা, এখন এই যে 5-2 বিন্দুটা নিয়েছি, এই বিন্দুটা নেওয়ার পর ফলে কি করা হয়েছে, আমার একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করার প্রয়োজন ছিল, তাই না? এই জায়গায় একটা ছোট্ট একটা ক্যালকুলেশন করেছি। আচ্ছা, এখন আমি যদি এই ক্যালকুলেশনটা একটু অ্যাভয়েড করার চেষ্টা করি, তাহলে সবচেয়ে ভালো বুদ্ধি কি হবে, আমি আমার হিসাবের সুবিধার্থে আমি করব কি, 0-0 বিন্দু ধরব। ঠিক আছে, 0-0 বিন্দু ধরলে কি হয়, একদম সোজা, 0 <6, 0 <6, 0-0 বিন্দুটা কোথায়, এই যে এইখানে দেখো তো, 0 <6, এটা সত্য। তার মানে দেখো, এইটা সম্ভাব্য সমাধান এলাকাতে অবস্থিত। আশা করি এই পর্যন্ত সবার ক্লিয়ার। সবাই একটু দেখে নাও সমীকরণটা, এই চিত্রটা না বুঝলে আমাকে বলো। আমি একটু চিত্রে এই কাটাকাটিগুলো একটু সরাই দিই, সরাই দিলে হয়তো বা তোমাদের বুঝতে সুবিধা হবে। এই যে চিত্রে কাটাকাটিগুলো সরাই দিলাম। এখন তোমরা একটু চিত্রটা দেখো, সমীকরণটা দেখো, দেখো তোমাদের বুঝতে কোনো অসুবিধা আছে কিনা এখানে। আচ্ছা, আশা করি সবাই বুঝতে পেরেছো এবং সবাই ধরতে পেরেছো। আচ্ছা, আজকে আর খুব বেশি পড়াবো না, আর একটা মাত্র স্লাইড পড়াবো। আচ্ছা, এবার আমার কোশ্চেন, ওখানে কি ছিল, একটা অসমতা ছিল, মানে কি একটা অসমতা থাকলে আমি মাত্র একটা শর্ত সমাধান করতে পারবো। আচ্ছা, যদি একাধিক অসমতা সমাধান করে সম্ভাব্য সমাধান এলাকা নির্ণয় করতে বলে তোমাকে, মানে কি একাধিক শর্ত আছে, তখন আমার সম্ভাব্য সমাধান এলাকা কিভাবে নির্ণয় করব? আচ্ছা, আমি এখানে 3টা সমীকরণ ধরলাম। প্রথম
সমীকরণ 2x plus 5y less than equals to 10. দ্বিতীয় সমীকরণ 4x plus 2y greater or equals to 8. 3 নম্বর সমীকরণ x, y greater or equals to 0. আচ্ছা, x, y greater or equals to 0 এটা বিষয় আগে বলি। এটা মানে হচ্ছে x এবং y দুটার মান অবশ্যই শূন্য অথবা শূন্যর চেয়ে বড়। এখন x equals to 0 বলতে গ্রাফ পেপারে কোন রেখাটাকে বোঝায়? x কোথায় 0 হয়? y অক্ষের উপর 0 হয়। এই কারণে y অক্ষকে ইকুয়েশন আকারে লেখা হয় x equals to 0। আচ্ছা, y এর মান কোথায় 0 হয়? x অক্ষে 0 হয়। এই কারণে x অক্ষকে ইকুয়েশন আকারে প্রকাশ করা হয় y equals to 0 দিয়ে। ঠিক আছে, এখন হচ্ছে প্রথম দুটা অসমতা 1 এবং 2, এই দুটাকে আমার কি করতে হবে? সমাধান করার জন্য আগে সরল রেখায় নিতে হবে। তাহলে এই যে প্রথম রেখাটার আমি সরলরেখা করলাম, কি করলাম? এই লেস দেন ইকুয়ালস টু চিহ্নটা চেঞ্জ করে আমি ইকুয়াল টু চিহ্ন দিয়ে দিলাম। আচ্ছা, এটাকে সিম্পলিফাই করলে আসে হচ্ছে x/5 প্লাস y/2 ইকুয়ালস টু 1। আচ্ছা, এবার দ্বিতীয় রেখাটা কি ছিল? দেখো, আমি দ্বিতীয় রেখাটা কিন্তু লাল রং দিয়ে করেছি। আমি দ্বিতীয় রেখা সবকিছু লাল দিয়ে করব। দ্বিতীয়টা হচ্ছে সিম্পলিফাই করলে বা x/a প্লাস y/b ইকুয়ালস টু 1 এই ফরম্যাটে আনলে দাঁড়ায় x/2 প্লাস y/4 ইকুয়ালস টু 1। আমি যদি এই রেখাগুলো গ্রাফ পেপারে আঁকি, দেখো এখানে কত ছিল? এখানে ছিল আমার 5, তাহলে যাবে হচ্ছে 5 ঘর। এখানে ছিল 2, তাহলে যাবে হচ্ছে আমার 2 ঘর। এখানে আছে আমার 2, তাহলে গেছে দেখো লাল রেখাটার জন্য 2 ঘর। আর এখানে আছে 4, তাই এখানে গেছে 4 ঘর। এই তো আমার দুইটা সরলরেখা এঁকে ফেললাম। এরপর আমার কি করতে হবে? এই সরলরেখার সম্ভাব্য সমাধান এলাকা বের করতে হবে, দুটার জন্য আলাদা আলাদা ভাবে। আচ্ছা, এবার প্রথম রেখাটার জন্য চিন্তা করি। প্রথম রেখা আমি যদি 0 0 বসাই, কত হয়? 0 লেস দেন ইকুয়ালস টু 10। এটা কি সত্য না মিথ্যা? 0 অবশ্যই 10-এর চেয়ে ছোট, তার মানে এটা সত্য। আচ্ছা, এখন 0 0 কোথায় আছে? এই যে এখানে আছে 0 0। তাহলে এখন আমার এইটার ডিরেকশন কোন দিকে হবে? এটার সম্ভাব্য এলাকা হবে হচ্ছে নিচের দিকে, এইদিকে। আচ্ছা, এই যে আমি চিহ্ন দিয়ে দিয়েছি, এই যে দেখো নিচের দিকে। এবার দ্বিতীয় সমীকরণটার ক্ষেত্রে একটু চিন্তা করি। এখানে যদি আমি 0 0 বসাই তাহলে কত আসে? দেখো 0 গ্রেটার দেন 8, এই যে 0 গ্রেটার দেন 8, এটা কি সত্য? নিশ্চয়ই না। শূন্য কখনোই 8-এর চেয়ে বড় হতে পারে না, তাই এটা ক্রস। এখন 0 0 আছে মাঝখানে, তাহলে এটার দিক কোন দিকে হবে? 0 0-র উল্টা দিকে, তাহলে আসবে হচ্ছে এই যে উপর দিকে। এই পর্যন্ত বোঝা গেল? আচ্ছা, এখন আরো দুইটা, এই যে এইটার এখন আমরা অঙ্কন করি নাই, এটা একটু আঁকি। এখানে কি বলেছে? x গ্রেটার দেন 0 হবে। x ইকুয়ালস টু 0 কোনটা? y অক্ষ হচ্ছে x ইকুয়ালস টু 0। তাহলে আমার গ্রেটার দেন 0 হইতে গেলে আমার কি হতে হবে? y অক্ষের ডান পাশে থাকতে হবে। আচ্ছা, এবং y গ্রেটার দেন 0 তার মানে কি x অক্ষের উপরে থাকতে হবে। এই যে, আশা করি এই পর্যন্ত সব ক্লিয়ার। এখন আমার সম্ভাব্য এলাকা বের করতে হবে। আচ্ছা, আমি যেই যে এলাকা নিয়ে কল্পনা করব সেগুলোকে আমি একটু করে মার্ক করি। প্রথমে হচ্ছে আমার কি হবে? যে y অক্ষ বলবে যে আমার দ্বিতীয় এবং তৃতীয় চতুর্ভাগে কোনো মান থাকা সম্ভব না, তাই না? এটা কোনটা বলবে? x গ্রেটার দেন 0, এই কোয়েশনটা। আর y গ্রেটার দেন 0 বলবে কি? আমার তৃতীয় এবং চতুর্থ চতুর্ভাগে সম্ভাব্য এলাকা থাকা সম্ভব না। ঠিক আছে, এখন হচ্ছে এই দুটা সমীকরণের জন্য চিন্তা করি। ধরো আমি এই জায়গাটার কথা চিন্তা করলাম, এই যে এই পাশটা। আচ্ছা, এই পাশটাতে কি হয়েছে? কে কে এই পাশটাকে সত্য বলতেছে? দেখো এই লাল রঙের রেখাটা কি বলতেছে? হ্যাঁ, এখানে আমরা উত্তর পেতে পারি। 3 নাম্বারটা বলতেছে হ্যাঁ আমরা এখানে উত্তর পেতে পারি। কিন্তু 1 নাম্বার সমীকরণটা
এক নাম্বার সমীকরণ বলতেছে না আমি এই পাশে উত্তর মানি না, আমি মানি হচ্ছে নিচের দিকে হবে আমার উত্তর। বুঝা গেছে? আচ্ছা, এইবার এই যে এই ছোট্ট ক্ষেত্রফলের মধ্যে চিন্তা করি, এই জায়গায় এক নাম্বার সমীকরণ বলতেছে ভাই আমি উপরে যাব না, দুই নাম্বার সমীকরণ বলতেছে ভাই আমি নিচে যাব না। আচ্ছা, ভালো কথা। এবার এই এলাকাটার কথা একটু চিন্তা করি, এখানে এক নাম্বার সমীকরণ বলতেছে হ্যাঁ হ্যাঁ ভাই আমি রাজি আছি, কিন্তু দুই নাম্বার বলতেছে ভাই আমি এখানে রাজি না। আচ্ছা, এখন বাকি আছে এই যে এই এলাকাটা, এই এলাকাটার কথা একটু দেখো তো। এক নাম্বার সমীকরণ বলতেছে হ্যাঁ আমি রাজি, দুই নাম্বার রেখা বলতেছে আমি রাজি, আর এই তিন নাম্বার সমীকরণ বলতেছে যে আমার প্রথম চতুর্ভাগে হইলে আমি রাজি। তার মানে কি, এইটা আমার সম্ভাব্য ক্ষেত্রফল। এটাকে আমরা এরকম হালকা স্কেচ করলাম। ঠিক আছে, ওকে। তো আশা করি এ পর্যন্ত সব বুঝা গেছে। আমি আজকে আর খুব বেশি পড়াবো না। এখানে একজন প্রশ্ন করেছে, অন্তর হোসেন সবুজ একটা প্রশ্ন করেছে, ভাইয়া এই চ্যাপ্টার থেকে এমসিকিউ কোশ্চেন্স আসলে কিভাবে সলভ করব? ফার্স্ট কোনো গ্রাফ পেপার দেওয়া হয় না, সেকেন্ড হাতে করতে গেলে অনেক টাইম বা হাফ মিনিট টাইম লেগে যায়, তো এর কোনো শর্টকাট ওয়ে আছে কিনা এমসিকিউর জন্য? আচ্ছা, প্রথমত তোমাকে এটা হাতে গ্রাফ করে করতে হবে। দ্বিতীয়ত এমসিকিউ পরীক্ষাতে যেগুলো দেয়া থাকে সেগুলো খুব বড় কোনো সমীকরণ দেওয়া থাকে না, ওগুলা খুবই সিম্পল থাকে এবং ইউজুয়ালি একটা শর্ত থাকে এবং এবং সেখান থেকে খুব সহজে গ্রাফটা একটা লাইনে কি পুরো গ্রাফটা বের করা সম্ভব। এই চ্যাপ্টারে এমসিকিউর উপর আমি ক্লাস নিব। এটা হবে হচ্ছে এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস, আমি কিছু এমসিকিউ সলভ করা শিখাবো। ওই ক্লাসটা একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আচ্ছা, তো আজকে মোটামুটি পড়ানোর যেটা বা থিওরিটিক্যাল যে জ্ঞানপত্র সেগুলো একটু দেওয়া হলো। এবার হচ্ছে একটু বাড়ির কাজ। আমার এইখানে স্লাইডে দেখা যাচ্ছে 6টা ম্যাথ আছে, 6টা অসমতা সমীকরণ দেওয়া আছে। তোমাদের নিজের ইচ্ছা মতো যে কোনো 3টা তোমরা বাসায় বসে সমাধান করবা গ্রাফ পেপারে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বাসায় গ্রাফ পেপার নাই। গ্রাফ পেপার সবাই খাতায় ফ্রি হ্যান্ডে আঁকতে পারো। আমার নিজেও আমি ইন্টারভিউ খুব কম গ্রাফ পেপার কিনেছি, ক্লাসে যে কয়টা নেওয়া দরকার ওই কয়টাই খালি কিনেছি, বাকি সব আমি খাতায় রাফলি করেছি। তো তোমরা এখান থেকে যে কোনো 2টা বা 3টা তোমরা বাসায় প্র্যাকটিস করবো। ওকে, তো আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ। বাসায় থাকবা, নিয়মিত হাত ধৌত করবা এবং সুস্থ থাকবা। এবং যাওয়ার আগে তোমাদেরকে নববর্ষে কষ্ট দেওয়ার জন্য করতে বলার জন্য দুঃখিত। এখানে আরেকটা জিনিস বলি, আমাদের প্রতিটা ক্লাস হবে একদিন অন্তর অন্তর, অর্থাৎ প্রতি জোড় সংখ্যক তারিখে একটা করে ক্লাস অনুষ্ঠিত হবে আপাতত। তো পরবর্তী ক্লাস হবে হচ্ছে পরশুদিন, অর্থাৎ 16 এপ্রিল। সেদিন ক্লাস হবে ম্যাথের উপর। টপিকটা আমি আগামীকাল পেজে আপলোড করে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্টে জিজ্ঞাসা করবেন এবং আমি কমেন্ট সেকশনে এই স্লাইডটা করে দিব। স্লাইডটা আমি কমেন্ট সেকশনে একটা লিঙ্ক দিয়ে দিব, ওই লিঙ্কে গেলে এই স্লাইডটা ডাউনলোড করা যাবে। ধন্যবাদ।